সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরেস। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 কর্মদিবসের মধ্যে আন্দোলনে আহতদের চিকিৎসার রূপরেখা, দাবি নিয়ে 2 গ্রুপের হট্টগোল। সংস্কারের গতি ঠিক করবে কত দ্রুত হবে নির্বাচন, আজারবাইজানে এএফপিকে প্রধান উপদেষ্টা। ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ব্যবহারে অসন্তুষ্ট সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না, বললেন তারেক রহমান। ছাত্র জনতার আন্দোলনে আহতরা একটি কার্ডের মাধ্যমে আজীবন চিকিৎসা সেবা পাবেন। প্রয়োজনে বিদেশে পাঠানো সহ বেশ কিছু সুবিধা দিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবে সরকার। সন্ধ্যায় সচিবালয়ে 6 উপদেষ্টার সঙ্গে আহতদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে দাবি দেওয়া নিয়ে আহতরা 2 গ্রুপে বিভক্ত হয়ে হট্টগোল করে। যথাযথ চিকিৎসা সেবার দাবিতে বুধবার রাতে আন্দোলনের পর বৃহস্পতিবার ছাত্র জনতার আন্দোলনে আহতদের ডাকা হয় সচিবালয়ে। দুপুর 2টায় বৈঠকের কথা থাকলেও ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ধৈর্য হারান তাঁরা। এছাড়া দাবি দেওয়া ইস্যুতে মতের অমিলে 2 ভাগ হয়ে যান আহতরা। এক পক্ষ উত্তেজিত হয়ে সভাকক্ষ ত্যাগ করে ক্ষোভ জানান। এখানে বের হয়েছে একদল আহতদের সমন্বয়ক, ঠিক আছে, অথচ কালকে সকাল থেকে ধরে সারা রাত আমরা ছিলাম রাস্তায়। মিটিংয়ে বৈষম্য হচ্ছে এটা বলবো না, কিন্তু আমরা যারা আসছি আমরা ওনাদেরকে চিনি না, এটুকু বলতে পারি। আমাদের সমস্যা আমরা নিজেরাই বলবো, আমরা কাউকে প্রতিনিধিত্বে চলবো না। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আহতদের এক করে বৈঠকে বসার চেষ্টা করেন। বোঝানোর চেষ্টা করেও নিরাশ হন তারা। উত্তপ্ত পরিস্থিতিতে সংবাদ মাধ্যমকে বের করে বিকাল 4:45টায় উপদেষ্টাদের উপস্থিতিতে শুরু হয় একান্ত বৈঠক। পরে বৈঠকের অগ্রগতি জানাতে ব্রিফ করা হয়। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে। সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। আহতদের ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসা সেবা পেতে তাদের কেন রাস্তায় নামতে হলো এমন প্রশ্নে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। এই আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না, পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত। তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো। আমাদের রাজনৈতিক আলাপে, কথাবার্তাতে, মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলো কম ফোকাস হচ্ছে। শেষ দিকে আহতদের সকলকে কথা না বলে চিকিৎসা সংক্রান্ত একজন প্রতিনিধির মাধ্যমে যোগাযোগের অনুরোধ করা হলে আবারও ক্ষোভ জানান আহতরা। চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের উপর হামলা, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার করেছে বিবিসি হিন্দি। এ সময় তিনি আরও বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে। ভারতের উচিত এই বিষয়ে একটা সীমা টানা এবং তথ্যের ভিত্তিতে আলোচনা করে সম্পর্ক উন্নয়ন করা। জুলাই-আগস্টের গণহত্যার বিষয়ে তিনি বলেন, ভারতের উচিত যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করা। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা বুধবার বার্তা সংস্থা এএফপিকে কথা জানান। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যথাসম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যেহেতু প্রবাসীরা যারা যায় তারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই, তারা অসহায়, আমরা কোথায় যাবো, কার কাছে যাবো, এই আমাদের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশের সরকার ভালো চোখে দেখছে না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার এবং ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন। এতে তীব্র অসন্তুষ্ট বাংলাদেশ সরকারের। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধা বোধের জন্য তার এসব বক্তব্য প্রচার বন্ধের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অহরহ মিথ্যাচার করছে, যা প্রতিহত করতে গণমাধ্যমকে সঠিক তথ্য বিশ্লেষণ করতে হবে। দুপুরে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশ হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচার করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। পিবিআই এ ব্যাপারে কাজ করছে। অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজনে কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে। আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, এবার আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো, ততটা আমরা লাভবান হব। আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। 3 টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো। এই বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হবে। বিকেলে বিএনপির এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজধানীর বনানীতে বৃহস্পতিবার বিকেলে একটি হোটেলে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনার শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। সেমিনারে দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও 38 দেশের প্রতিনিধি ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, চলমান সময়ে চাওয়া সংস্কারগুলোর বেশিরভাগই বিএনপির 31 দফার সাথে মিল আছে। দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তারেক রহমান বলেন, এমন দেশ গড়তে হবে যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি
প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন তিনি। নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। আহতদের খোঁজ খবর নেওয়ার পর গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ আরও জানান, আহতদের চিকিৎসা মোটামুটি হলেও আর্থিক সহযোগিতা তেমন পাননি, তাদের পরিস্থিতি এখনও ভালো না। বিএনপির পক্ষ থেকে আহতদের মধ্যে 5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়, তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো এখনও সচেতন হয়নি, এখনও দখলদারিত্ব চলছে। 5 আগস্টের আগেও অবিচার ছিল, এখনও অবিচার চলছে, এমন মন্তব্য উঠে এসেছে সুজনের গোল টেবিল আলোচনায়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বক্তারা জানান, বিগত সরকারের আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। বিগত 3টি জাতীয় নির্বাচনকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে ফেলতে হবে। তারা বলেন, আগে রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, এই বিতর্কে না গিয়ে ভাবতে হবে কোনটা অন্তর্বর্তী সরকার করবে এবং কোনটা নির্বাচিত সরকার করবে। বক্তারা জানান, সংবিধান হোলি ডকুমেন্ট, কিন্তু এর সাথে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে এটার কোনো দাম নেই। রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় সনদ বা সমঝোতার স্মারক স্বাক্ষর, যাতে যে দলই সরকার গঠন করুক না কেন তারা এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয়। যে সংবিধান যত উন্নত করা হোক না কেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। গণতান্ত্রিক সমাজ সবার চাওয়া, কিন্তু গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের বিনিময়ে কি বৈষম্যহীন সমাজ পাচ্ছে জনগণ? এমন প্রশ্ন রাখেন বক্তারা। বলেন, 5 আগস্টের আগেও অবিচার হয়েছে, এখনো হচ্ছে। গত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সত্য, কিন্তু সামনের নির্বাচনে কি ভোট দিতে পারবে এর নিশ্চয়তা কে দেবে? অবশ্যই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে, বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, অথবা তাদের একই সঙ্গে তাদের ক্ষমা চাইতে হবে যা হয়েছে। কিন্তু যদি বলি যে তাকে আসতে দেবো না, তাকে বসতে দেবো না, তাকে কথা বলতে দেবো না, এটা তো সেই গত 15 বছরের যুগে আমরা ফিরে গেলাম। ভালো ইলেকশন হলেই যে স্বৈরতন্ত্র হবে না তার কোনো গ্যারান্টি নাই, ইতিহাসে তার প্রমাণ আছে। সুতরাং আমরা এটা এই জন্যই কিছু শর্ত দিয়ে আমরা চাচ্ছি যে তাদেরকে হাতে দেওয়া, কারণ এছাড়া তো ভয় নেই। পার্লামেন্ট হতে হবে, ইলেকটেড যারা আসবে জনপ্রতিনিধি তারাই আপনার এই যে কনস্টিটিউশনটা লিখবে। বক্তারা জানান, জনগণের ওপর ছেড়ে দিতে হবে কে ভোটে আসবে আর কে আসবে না। মুসলিকা নিতে হবে যে আমরা যারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ভেজাল প্রসাধনী ব্যবহারে বাড়ছে ত্বকের জটিল রোগ, অনেকেই আক্রান্ত হচ্ছেন স্কিন ক্যান্সারে, সঙ্গে ক্ষতি হচ্ছে অর্থনীতির, এমনি মত বিশেষজ্ঞদের। আর ভোক্তা অধিকার বলছে, বাজারে প্রসাধনী সামগ্রীর সিংহভাগই নকল। আজ এক সেমিনারে এসব কথা বলেন তারা। যুগের সাথে সাথে মানুষের সৌন্দর্য নিয়ে সচেতনতা বেড়েছে, আর এর সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বেড়েছে দেশি বিদেশি পণ্যের নামে ভেজাল, মানহীন ও নকল প্রসাধনী। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত পণ্য প্রেক্ষাপট বাংলাদেশ শিরোনামে যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ। মানহীন, নকল ও ভেজাল কসমেটিক্সে বাজার ভরে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বাজারে যে কসমেটিক্সগুলো মার্কেটিং হয় এর সিংহভাগ কসমেটিক্স কিন্তু নকল। ফেস ওয়াশ আছে, ক্রিমস আছে, সানস্ক্রিন আছে, তো এগুলা যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়
সেটা যদি আমার মানসম্মত না হয় বা এক্সপায়ারি ডেটেড হয়, স্কিনে আলটিমেটলি রিয়াকশন হতে হতে লিডিং টু ভেরি সিভিয়ার কন্ডিশন। এরকম রং বর্ষাকারী বিদেশি 18টা ব্র্যান্ডের স্কিন কিনতে আমরা নিষিদ্ধ করেছি। কসমেটিক্স খাত থেকে মাত্র 350 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর, অথচ একটু নজর দিলে এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া সম্ভব বলে মত দেন বক্তারা। এখানে অন্তত 1000 কোটি টাকার উপরে আমরা শুধু আমাদের একটি কোম্পানি দিতে পারে। বাংলাদেশে যে কয়টা কোম্পানি গ্রো করছে, আমাদের এই যে আইনগত যে বিষয়গুলো রয়েছে, যে কাউন্টারফেট প্রোডাক্টগুলোকে আমরা বন্ধ করবো এমনভাবে যেটা তাদের দ্বিতীয়বার আর আসতে না পারে বাজারে। এই ধরনের পণ্য, যে পণ্যের জন্য আমাদের এখানে নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার আর্থিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে এবং স্বাস্থ্যগত ক্ষতি হবে, এইটার বিপরীতে আমরা একটি সুস্থ শিল্প নীতিমালা চাই। এই স্কিন কেয়ার কসমেটিক্সের কথা আজকের আলোচনায় এসেছে, তেমন বিশ্বমানের পণ্য তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং যদি সম্ভব হয় আমরা বিদেশে রপ্তানি করব। ফর্সা মানেই সুন্দর নয়, বরং ব্যক্তিত্ব বিকাশই আসল সৌন্দর্য, এমন ধারণা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে উঠে আসে সেমিনারে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। দুপুর 1টার দিকে মিছিল নিয়ে নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল শাখা থেকে ছবিটি নামিয়ে রেজিস্ট্রার আজিজুর রহমানের কাছে জমা দেওয়া হয়। এই সময় শিক্ষার্থীরা জানায় 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে মুজিববাদ ও ফ্যাসিস্টের কোনো চিহ্ন স্বাধীন বাংলাদেশে থাকবে না বলে বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দেওয়া হয়েছে। অবশেষে জামিন পেয়েছেন গোপালগঞ্জের আলোচিত 4 সন্তানের বাবা দিনমজুর জামাল মিয়া। দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফিরোজ মামুন তাকে জামিন দেন। 1 মাস আগে 2 যমজ কন্যা সন্তানের জন্ম দেন জামিল মিয়ার স্ত্রী সাথী বেগম। এর 1 সপ্তাহ পর মারা যান তিনি। গত 8 নভেম্বর এক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন জামিল মিয়া। এমন পরিস্থিতিতে 2 নবজাতক বোন সহ 3 বোনকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে বড় ভাই সাজ্জাদ। বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে আদালতের নজরে আসে। এর আগে এই ঘটনা নজরে নিয়ে ওই শিশুদের দেখভাল করতে নির্দেশ দেয় হাইকোর্ট। বিকেলে গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসক কার্যালয়ের একটি প্রতিনিধি দল জামাল মিয়ার বাড়িতে যায়। জামাল মিয়ার জামিন জনমনে স্বস্তি ফিরেছে। করে 2007 সালের 15 নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত এখনও রয়েছে। প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বরগুনার 484 কিলোমিটার বাঁধ। আজও সেখানে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হয়নি। ওরে আমি এই জ্যাকেটের ভিতরে রাখিয়া ওই জ্যাকেটের ভিতরে ঘুম পড়ছে, আর আমি তো ওই গাছ ধরে বয়ে রয়েছি। এমন স্রোতে চাপ দিছে আর ছুটিয়া মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। পরে আমার হাতটা যদি কাটতে গেলে, পাওটা কাটতে গেলে ওই টিন তো বিভিন্ন দিকে টিন, ঘর বাড়ির কত মালামাল, কত সাপ গেছে, কত কিছু গেছে। সিডরের 17 বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও 3 বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান। ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি। বাড়তে পানি হয়েছে কারণ ওই মাঠটা সমানিয়া হে পানি তো গেছে গেছে হেয়ে পর আইসি বাড়তে বেনে আই যে ঘর দুয়ার কিছু নাই। বউ পেয়েছি 2 দিন পর মাটি চালাইয়া এরপর আনছি ওই বেগুনে ঘর দুয়ার বেড়া ঠেলে লই গেছে, গরু বাছুর সব চিকির পরে পান্তে লইয়ে যায়। আর আমরা পশ্চিমে চাইতে নিয়ে বালিতে কালে চোখ ডাকে যায় বালিতে। নিচু বেড়িবাঁধের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও 17 বছরেও তা পূরণ করেনি কেউ। রাস্তা তো হয় না, ওই দেখেন না স্যার, কেউ রাস্তা হয় না, এই রাস্তা হয় না, এই রাস্তা হয় না। তাছাড়া এই আঁশ মুরগি কত কিছু আনলে সব শেষ। জেলা প্রশাসক মহোদয় আছেন, তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক, যে আমাদের 170টি ফ্যামিলির মাঝে যেন মাঝামাঝি একটা সাইকেল সেন্টার হয়। ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার
1345 জনের প্রাণ। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ৭৭,০০০ ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল জেলার ৪৮৪ কিলোমিটার বাঁধ। দীপ্ত বার্তাকক্ষ। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের নিহতদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে ও ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ৮টায় কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দেশে আঘাত হানা বিভিন্ন সুপার সাইক্লোন সহ জলবায়ু নিয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার ২.৫ মাস পার হলেও এখনও ধসে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সরকারিভাবে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো কাজ হয়নি। অনেকে রান্নাঘরে, আবার কেউ অন্যের ঘরে আশ্রয় নিয়েছে। গত আগস্ট মাসে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। ধসে পড়ে হাজার হাজার ঘরবাড়ি, ভেসে যায় আসবাবপত্র। পানি নামার ২.৫ মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি বহু পরিবার। ২ মাসে এক ঘরেতে রাঁধন বারণ খন ঘর মাই ডাকুদাম আসিল, ঘর হরি গেছে, এখন ফাঁকের ঘরিতে হরিছি। এখন পর্যন্ত মানে চুলাতে আগুন দিব, এখনো সেই ব্যবস্থা নেই। সরকার থেকে বা কোনো এনজিও থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বন্যার সময় কিংবা পরে সরকারের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি। উপজেলায় দরখাস্ত দিয়েছি, এখনো কেউ খোঁজ খবর নিতে আসি না। আমরা ছেলেমেয়েদেরকে অনেক কষ্টে আছি, অনেক আরেকজনের বাসায় আছি। তো এই পর্যন্ত সরকারের শুধু লিস্ট করা ছাড়া তেমন একটা আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই। ঢাকা টিএসসিতে অনেকগুলো অর্থ উঠছিল। এটা আমরা দাবি জানাচ্ছি, এই অর্থগুলো যেন আমাদের ফেনী সহ যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সুষম বন্টনের মাধ্যমে আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণে সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো। পাশাপাশি সরকার ঘরবাড়ি যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয়, সেটাও খুব শীঘ্রই আসবে, আমরা যোগাযোগও করেছি। বন্যায় ফেনী জেলায় ৮,০৯৫টি কাঁচা এবং ২৫০টি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৬,০০০ কাঁচা ও আধা পাকা ঘর। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৫৩৩ কোটি ৮৯ লাখ টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকালে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় ৭ জন মারা গেছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৩,৭০০ ছাড়িয়ে গেছে। এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বৃদ্ধির পর থেকে এই পর্যন্ত ১০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠক হয়। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ট্রাম্প ও বাইডেনের মধ্যে ২ ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে দুজনের। এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল, আর ভোর ৫:৩০টায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। শুরুতে বাজে পারফরমেন্স দেখালেও ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে সব শেষ ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। তবে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এখনও কোনো ম্যাচ না হারা ভেনেজুয়েলার ব্যাপারে বেশ সতর্ক ব্রাজিল। এদিকে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই একটি লড়াই শুরু হয়ে গেছে প্যারাগুয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে। ঘরের মাঠের পুরোপুরি ফায়দা নিতে আর্জেন্টিনার জার্সি গায়ে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তারপরও ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনি।
শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। 5 কর্মদিবসের মধ্যে আন্দোলনে আহতদের চিকিৎসার রূপরেখা দাবি নিয়ে 2 গ্রুপের হট্টগোল। সংস্কারের গতিই ঠিক করবে কত দ্রুত হবে নির্বাচন, আজারবাইজানে এফপিকে প্রধান উপদেষ্টা। ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ব্যবহারে অসন্তুষ্ট সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না, বললেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা গাবরেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।